আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে জানালেন প্রধানমন্ত্রী। স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও শরিকদের পাশে চায় বিএনপি। মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর আজ, সুষ্ঠু বিচার চায় ভুক্তভোগী পরিবার। ২৪-এর এই দিনে সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল হলেও ৪ দফা দাবিতে অনড় থাকেন সমন্বয়করা। আন্দোলন মোড় নেয় সরকার পতনের ১ দফায়। ঋণের বোঝা নিয়েও অর্থনৈতিক সমৃদ্ধির পথে যাত্রা করেছে বাংলাদেশ, বললেন চিফ হুইপ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে সরকার। এবং এবারের আয়োজন বদলে দিয়েছে বিশ্বকাপ ফুটবল বাণিজ্য। মাঠে প্রযুক্তির বিতর্ক আর রেফারিং নিয়ে ক্ষোভের মাঝেও ফিফার ঝুলিতে রেকর্ড পরিমাণ রাজস্ব। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিএনপির ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজপথে যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শরিকদের সাথে নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন আরও বেগবান করার কথাও জানান বিএনপি চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সরকার গঠনের ৫ মাস পর প্রথমবারের মতো রাজপথে শরিক দলের নেতাদের নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে ৩০টিরও বেশি দলের প্রতিনিধি অংশ নেন। এ সময় সবার সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। শরিকরাও যার যার অবস্থান থেকে বিভিন্ন মতামত তুলে ধরেন। ৩১ দফায় আমরা যে সকল কথাগুলো বলেছিলাম মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সামগ্রিকভাবে ডিপ্রাইভ মানুষকে, বঞ্চিত মানুষকে এম্পাওয়ার করার জন্য, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা যে সকল কমিটমেন্ট ৩১ দফার মধ্যে করেছিলাম, কৃষিকে আমরা এম্পাওয়ার করার জন্য, কৃষকদেরকে এম্পাওয়ার করার জন্য যে কথাগুলো আমরা বলেছিলাম, আপনারা দেখেছেন এর মধ্যে কিন্তু সেই কাজগুলো আমরা করেছিলাম। পরে এ নিয়ে ব্রিফ করেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শরিকদের সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আরও বেগবান করা হবে। আমাদের এই চলমান যে রাজনৈতিক আন্দোলন, ফ্যাসিবাদের বিরুদ্ধে, আপনার উগ্রবাদের বিরুদ্ধে এবং একই সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে, সেই আন্দোলনেরকে আরও বেগবান করবে, আরও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলেও শরিক দলগুলোকে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন বলে জানান মির্জা ফখরুল। ৩১ দফা কর্মসূচি যেটা আমরা একসাথে দিয়েছিলাম, সেই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হবে। এবং তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা, আমি আবার রিপিট করছি, যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন সহ সকল বিষয়ে শরিকদের সাথে বিএনপি পথ চলবে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী অন্যান্য যুগপৎ যারা আন্দোলন করেছিলেন তাদের সকলের সঙ্গে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। গত বছরের ২১ জুলাই রাজধানী উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনা মাইলস্টোন ট্র্যাজেডি নামে পরিচিত। এই দুর্ঘটনায় পাইলট, শিক্ষক ও অভিভাবক সহ ২৮ জন শিক্ষার্থী এবং মোট ৩৭ জন প্রাণ হারান। এছাড়া ১৭০ জনেরও বেশি আহত হন। দিবসটি উপলক্ষে নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছেন আমাদের সহকর্মী তৌহিদ নিশান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিশান, নিহতদের স্বজন ও সহপাঠীরা কি বলছেন, তাদের আজ কি কর্মসূচি আছে আমাদেরকে জানান। রূপা, যেমনটি বলছিলেন, গত বছরের
আজকের এই দিনে আলোচিত সেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মাইলস্টোন স্কুল যেটি রয়েছে উত্তরার দিয়াবাড়িতে, সেটির উপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান আছড়ে পড়ে এবং সেই বিমান দুর্ঘটনার পর আসলে এখানকার আকাশ ভারী হয়ে ওঠে স্বজনদের আহাজারিতে। এখানে একদম ছোট্ট যে স্কুলে পড়ে বাচ্চারা, তাদের যেই ভবনটি আছে এখানে, সেই ভবনটির সামনে এখন দাঁড়িয়ে আছি, যেই ভবনের সামনে যে ভবনে বিমানটি আছড়ে পড়ে এবং সেখানে 28 জন শিক্ষার্থী, 3 জন শিক্ষিকা সহ মোট 36টি প্রাণ সেখানে নিভে যায় এবং তারপর সারা দেশে আসলে বিষয়টি বেশ আলোচনা ফেলে এবং সারা দেশেই শোকের ছায়া নেমে আসে এই বিষয়টি ঘিরে। এইরকম ঘটনা আসলে বাংলাদেশে এই প্রথম এবং যে ঘটনার আছে 1 বছর পূর্তি, যে মাইলস্টোন দুর্ঘটনা ছিল এবং সেই দুর্ঘটনারই আছে 1 বছর পূর্তি উপলক্ষে মাইলস্টোন কলেজের পক্ষ থেকে আসলে 2 দিন ব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। গতকাল তারা ছাত্রদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে এবং আজকে তারা সারা দেশে তাদের যেই মাইলস্টোনের শাখা রয়েছে 16টি শাখা, সব শাখাগুলোতে দোয়া মাহফিলের আয়োজন করেছে এবং যারা নিহত হয়েছিলেন সেই দুর্ঘটনায়, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকেরা, তাদের কবর যেখানে রয়েছেন সব জায়গায় মাইলস্টোনের প্রতিনিধিরা, শিক্ষকেরা তাদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং এই মুহূর্তে হয়তো দেখতে পাচ্ছেন যেই ভবনটিতে বিমানটি আছড়ে পড়েছিল সেই ভবনের ঠিক সামনেই একটি প্রতিকৃতিতে মাইলস্টোন কলেজের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী যারা রয়েছেন এবং নিহত হয়েছিলেন তাদের পরিবার এবং সকলের পক্ষ থেকে এখানে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে এবং মাইলস্টোন কলেজের যে শিক্ষক যারা আছেন তারা সবাই এখানে উপস্থিত আছেন এবং তাদের পক্ষ থেকে এখানে সেই নিহতদের জন্য শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং আজকেও এখানে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং সেটি এখন এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। তো রূপা, এখানকার অবস্থা যদি আমি বলি, সেই আজ থেকে 1 বছর আগে যেমন এখানে সেই অগ্নিকাণ্ডের কারণে দুর্যোগের ছায়া নেমে এসেছিল, আজকেও অনেকটাই সেই থমথমে পরিবেশ এবং সকলেই অনেকে অশ্রু কাতর চোখে সেই দিনের কথা মনে করছেন এবং এরকম দিন যেন আর কোনো দিন ফিরে না আসে সেই প্রত্যাশা করছেন সকলেই। তো রূপা, এইখান থেকে এই ছিল সবশেষ খবর। নিশান, আপনাকে ধন্যবাদ। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। 21 জুলাই 2024 সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করেন সর্বোচ্চ আদালত। তবে আন্দোলনকারীদের রক্তে তখনও রঞ্জিত রাজপথ। বেঁকে বসেন সমন্বয়করা, বলেন আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারে না সরকার। 4 দফা দাবি পূরণে 48 ঘন্টার আলটিমেটাম দেন তারা। চলছিল কারফিউ, চতুর্থ দিনের মতো সারা দেশ ইন্টারনেটবিহীন। কারফিউ নিয়ে আন্দোলন দমানোর চেষ্টাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সারা দেশে কমপ্লিট শাটডাউন জোরদারের আহ্বান জানান সমন্বয়করা। আন্দোলন মোড় নিতে থাকে সরকার পতনের 1 দফায়। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। 9 দফা দাবি নিয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান, সরকারের গড়িমসি প্রহসন। আন্দোলন বেগবান হওয়ার সাথে সাথে বাড়তে থাকে লাশের মিছিল। সরকারের নির্দেশে বর্বরতার চরমে আইন শৃঙ্খলা বাহিনী। গুলি চলে মিছিলে, রাজপথে ঝরে অসংখ্য প্রাণ। কারফিউ দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা, বন্ধ করে দেওয়া হয় সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবুও দমেনি আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের সাথে যোগ দেয় সব শ্রেণী পেশার মানুষ। প্রবাসীরাও রেমিটেন্স পাঠানো বন্ধ করে সমর্থন জানায় স্বৈরাচার পতনের আন্দোলনে। আন্দোলন দমাতে নতুন চাল দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। 21 জুলাই সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে বন্ধ করে দেওয়া হয় পোশাক কারখানা সহ সব শিল্প কারখানা। কারফিউয়ের মধ্যেই বিশেষ শুনানির মাধ্যমে বাতিল করা হয় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়। এতে বলা হয় সরকার প্রয়োজনে নির্ধারিত কোটা বাতিল, সংশোধন বা সংস্কার করতে পারবে। হাইকোর্ট ডিভিশনের রায়টি বাতিল বলে গণ্য হলো। অ্যাপিলেট ডিভিশন আর্টিকেল 104 অনুযায়ী কোটা প্রথার একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন। সাধারণ কোটা থাকবে 93%। এদিকে 5 দিনে মৃত্যু বেড়ে দাঁড়ায় অন্তত 174 জনে। রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। তবে আন্দোলনকারীদের রক্তে তখনও রঞ্জিত রাজপথ।
4 দফা দাবি পূরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা 48 ঘন্টা সময় বেঁধে দেন। গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে একটি খুদে বার্তা পাঠিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি আরও জোরদারের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দেন আন্দোলনের 56 সমন্বয়ক। এতে বলা হয়, শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারে না সরকার। বিবৃতিতে সরকারের সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তোলা হয়। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্য সেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা ও এটিএন নিউজ কর্তৃপক্ষ। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আলোক হেলথ কেয়ারের সঙ্গে এক সমঝোতা চুক্তির আওতায় এখন থেকে 2 প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা পাবেন বিশেষ ছাড়। সেবার মান ঠিক রেখে সামনের দিনগুলোতে আলোকের এমন চিকিৎসা সেবা স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন বলেন, সামর্থ্যবানদের পাশাপাশি দুস্থদের কম মূল্যে সেবা দিতে বদ্ধপরিকর আলোক হেলথ কেয়ার। জামিল হাসান, শান্ত রিপোর্ট। নিজ প্রতিষ্ঠানের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সুবিধা আরও সহজলভ্য করতে নতুন উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা ও এটিএন নিউজ। এটিএন বাংলার প্রধান কার্যালয়ে এক দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আলোক হেলথ কেয়ারের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর শেষে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, কর্মীদের কথা মাথায় রেখে সবার আগে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবে আলোক হেলথ কেয়ার। ধরে নেন একটা এমপ্লয়ি, যে একটা ড্রাইভার বা একটা পিয়ন, সে হয়তো 1.5-2 লাখ টাকা দেওয়ার মতন তার ক্যাপাসিটি নাই। সেই ক্ষেত্রে আপনারা যদি ট্রিটমেন্ট দেন, পরবর্তীকালে আমরা আমাদের দায়িত্বে, আমরা এটিএন বাংলা এটিএন নিউজের দায়িত্বে আপনাকে এই বিলটা পরিশোধ করব। চাই যে একটা রোগী যখন যাবে আপনাদের ওখানে, যাতে সে ভালো মতো ট্রিটমেন্ট পায়, সে যেন স্যাটিসফাই হয়ে, যেন ট্রিটমেন্ট শেষে যেন স্যাটিসফাই হয়ে যেন ফিরে, যে না একটা জায়গায় গেলাম সেখানে একটা পেলাম। এ সময় স্বল্প মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতে বেসরকারি স্বাস্থ্য খাতে সরকারের সহযোগিতার প্রত্যাশার কথা জানান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সাথে এটিএন বাংলা এবং এটিএন নিউজের সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য, অর্থাৎ এখানে চেয়ারম্যান স্যার থেকে শুরু করে সকল কর্মকর্তা এবং কর্মচারী, সাংবাদিক, কলাকৌশলী যারা আছেন সবাই এটা স্বাস্থ্যসেবা পাবেন। আলোক আসলে ধনী গরিব উভয় শ্রেণীর জন্য স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। আর যারা শ্রমিক শ্রেণী, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, বিভিন্ন মার্কেটে কাজ করে, শ্রমিকের কাজ করে, ইটভাটায় কাজ করে, বাসাবাড়িতে কাজ করে, তাদের জন্য ডাক্তারদের ভিজিট, যাদের ভিজিট 300 টাকা, ওইটা হলো 50 টাকা। এইটা যদি কম্পেয়ার করেন, এটা সরকারের বিনামূল্যের চাইতে কোনো অংশে কম না। একই সাথে জানান, চুক্তির আওতায় এটিএন বাংলা ও এটিএন নিউজের সকল কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা আলোক হেলথ কেয়ারের বিভিন্ন চিকিৎসা সেবা ও ডায়াগনস্টিক পরীক্ষায় পাবেন 30% বিশেষ ছাড়। এই প্রতিষ্ঠান মানুষকে প্রভূত সার্ভিস দিতে পারবে বলে বিশ্বাস করি। সভায় উপস্থিত ছিলেন এটিএন বাংলার সিনিয়র উপদেষ্টা অনুষ্ঠান নওয়াজেশ আলী খান, উপদেষ্টা প্রশাসক অর্থ ও হিসাব মনিরুজ্জামান মনির এবং অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। জামিল হাসান, শান্ত, এটিএন বাংলা, ঢাকা। বিগত সরকারের রেখে যাওয়া পাহাড় সমান ঋণের বোঝা নিয়েও খুব অল্প সময়ে বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধির দিকে যাত্রা শুরু করেছে, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, বিনিয়োগ, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। বিস্তারিত জেমস হামিমের রিপোর্টে। শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানের সরকারের 5 মাসের প্রাপ্তি ও প্রত্যাশার সমীকরণ নিয়ে আলোচনা অংশ নেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সঞ্চালনা করেন এটিএন বাংলার পরিচালক বার্তা ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জনগণকে তাদের প্রত্যাশিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু চিফ হুইপ বলেন, সরকারের পথ চলার 5 মাসের সবচেয়ে বড় প্রাপ্তি স্বৈরাচারের হাত থেকে জনগণের মুক্তি। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া পাহাড় সমান ঋণের বোঝা নিয়েও অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে চলছে বাংলাদেশ।
মানুষের প্রত্যাশা ছিল একটা স্বৈরাচার থেকে মুক্ত হওয়া, মানুষ তা হয়েছে। মানুষের প্রত্যাশা ছিল মাফিয়াতন্ত্র থেকে মুক্ত হওয়া, তা হয়েছে। চিফ হুইপ বলেন, সবার আগে বাংলাদেশ বাস্তবায়নে আত্মসম্মান সমুন্নত রেখে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করার লক্ষ্যে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া ও চীন সফরে তার প্রতিফলন দেখা গেছে। তিনি সবার আগে বাংলাদেশ হিসেব করতে গিয়ে তিনি যেটা হিসেব করলেন যে আত্মসম্মানবোধ, সমমর্যাদা, সমতার ভিত্তিতে, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে অবস্থান করতে পারাটাই হলো কাজ। অনুষ্ঠানের সঞ্চালক এটিএন বাংলার পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, বিনিয়োগ, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। দেশের জনগণের প্রত্যাশিত যে সমীকরণের দিকে যেতে চাই, তাহলে কিন্তু আমরা মনে করি আমাদের যে বর্তমান সরকার, সেই সরকার সহ বিরোধী দলে যারা রয়েছেন সকলকে মিলেই কিন্তু আমাদের জনগণের চোখের ভাষা, মনের ভাষা বুঝে কিন্তু কাজ করতে হবে। সরকার ও বিরোধী দলের যুক্তি পাল্টা যুক্তি সংসদকে প্রাণবন্ত করে তুলেছে। সেখানে সাধারণ মানুষের কথা বলা হচ্ছে। জাতীয় সংসদে জাতির আশা আকাঙ্ক্ষার বাতিঘর পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই সংসদ যাতে জাতির আশা আকাঙ্ক্ষার বাতিঘর হয়, এই সংসদ যাতে কার্যকর একটা সংসদ হয়, এই সংসদ যাতে সাধারণ মানুষের কথা বলে, গণমানুষের কথা বলে, এই সংসদ যাতে দেশের মানুষের কথা বলে। বক্তারা বলেন, লন্ডভন্ড অর্থনৈতিক, বৈশ্বিক সংকট ও ভঙ্গুর রাষ্ট্র কাঠামোর মধ্যে বিএনপি সরকার দেশের ক্ষমতা গ্রহণের পর সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রত্যাশা সৃষ্টি হয়েছে। জনপ্রত্যাশা পূরণে বিএনপি সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলেও মত দেন তারা। আমরা বন্ধু বানাবার চেষ্টা করব। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। যারা সবার আগে বাংলাদেশ। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। উত্তর আমেরিকায় বিশ্ব ফুটবলের মেগা আসর বিশ্বকাপের বাণিজ্যের সমস্ত পুরনো হিসাব নিকাশও বদলে দিয়েছে। মাঠের খেলায় প্রযুক্তির বিতর্ক আর রেফারিং নিয়ে তীব্র ক্ষোভের মাঝেও ফিফার ঝুলিতে এসেছে রেকর্ড পরিমাণ রাজস্ব। বিস্তারিত জানাচ্ছেন রায়হান রাসেল। মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারি কাঁপানো গর্জন আর ট্রফি উঁচিয়ে স্পেনের ঐতিহাসিক বিশ্বজয়। আর্জেন্টিনাকে হারিয়ে 2010 সালের পর আবারও ফুটবলের রাজ সিংহাসনে লা রোজারা। স্প্যানিশদের এই আবেগঘন উদযাপনের মধ্য দিয়ে পর্দা নামল উত্তর আমেরিকার রেকর্ড গড়া 2026 বিশ্বকাপের। তবে রঙিন সমাপ্তির পরও রেখে গেছে এক গাদা প্রশ্ন। প্রথমবারের মতো 48 দলের বিশ্বকাপ আয়োজন কতটা সফল, কতটাই বা সফল হলো উত্তর আমেরিকার এই বিশ্বকাপ, আর ফিফাই বা কতটা লাভবান হলো এই বিশ্বকাপ থেকে। মাঠে স্পেনের আধিপত্য আর মাঠের বাইরে ফিফার সর্বকালের সেরা বাণিজ্যিক সফলতা। 4 বছরের এই স্কেলে ফিফার আয়ের লক্ষ্যমাত্রা $11 বিলিয়ন থাকলেও টুর্নামেন্ট শেষে তা রেকর্ড $15 বিলিয়ন বা 1500 কোটি ডলারে পৌঁছে গিয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 1,80,000 কোটি টাকারও বেশি। স্যাটেলাইট সম্প্রচার সত্ত্ব এবং টিকিট রিসাইকেলের বাজারে অনবদ্য চাহিদাই ফিফাকে এই রাজস্ব এনে দিয়েছে। এই বিশাল রাজস্বর বড় অংশ ফিরে যাচ্ছে মাঠের ফুটবলে। চ্যাম্পিয়ন স্প্যানিশ সহ 48টি দলের প্রাইজ মানি বরাদ্দ রেকর্ড $87 কোটি বেশি। আর এই আয়ের সিংহভাগ ফিফা ফরওয়ার্ড প্রকল্পের অধীনে বন্টন করা হবে 211টি সদস্য দেশের তৃণমূল ফুটবল ও আধুনিক একাডেমি গঠনে। এই অভাবনীয় বাণিজ্যিক সফলতা সত্ত্বেও আন্তর্জাতিক গণমাধ্যমে তীব্র আলোড়ন তুলেছে ভিএআর ও রেফারিং এর মান। বিবিসি ও ফক্স স্পোর্টসের বিশ্লেষণে উঠে এসেছে প্রযুক্তির অতি ব্যবহার এবং ফিল্ড রেফারিদের নানা সিদ্ধান্ত, যার কারণে অনেক ম্যাচই ফুটবলের স্বাভাবিক গতি ও রোমাঞ্চ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সব বিতর্ক পেছনে ফেলে স্প্যানিশ শৈল্পিক ফুটবল আর ফিফার $15 বিলিয়ন রেকর্ড বাণিজ্যিক উত্তর আমেরিকার এই বিশ্বযজ্ঞ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রায়হান রাসেল,
এটিএন বাংলা। স্বল্প খরচে আধুনিক চিকিৎসা সেবা দিয়ে যশোরে মানুষের আস্থা অর্জন করেছে আরদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক রোগ নির্ণয় সুবিধা এবং আইসিইউ, এনআইসিইউ সহ বিভিন্ন সেবা এক ছাদের নিচে মিলছে। হাসপাতালটিতে শিগগিরই যুক্ত হচ্ছে করোনারি কেয়ার ইউনিট সহ আরও আধুনিক প্রযুক্তি। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। যশোর সদর উপজেলার ফুলেরহাটে 500 শয্যা বিশিষ্ট আরদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল 2023 সালে যাত্রা শুরুর পর অল্প সময়েই এটি সাধারণ মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, অর্থোপেডিক, ডেন্টাল সহ 16টি বিভাগে মিলছে চিকিৎসা সেবা। প্রতিদিন গড়ে 50 থেকে 60 জন রোগী ভর্তি হন। বহির্বিভাগে চিকিৎসা নেন 6 থেকে 700 জন। প্রতি মাসে 70 থেকে 80টি স্বাভাবিক প্রসবের পাশাপাশি 200টির বেশি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয় এই হাসপাতালে। ডক্টর, নার্স, সিস্টার সবাইদের ব্যবহার খুব ভালো। হ্যাঁ, বাচ্চায় এনআরসি সাপোর্ট আছে, এই জন্য আরো বেশি নিয়ে আসছে এই জায়গায়। টাকা খরচ কম হয়, এই জন্য আমি এখানে আসছি। চিকিৎসার মান ভালো, তাই আমার মাকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য আমরা এখানে নিয়ে আসছি। স্বল্প খরচে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালাইসিস সেবা প্রত্যাশী রোগীরা আসেন আশেপাশের জেলা থেকেও। শিগগিরই করোনারি কেয়ার ইউনিট চালুরও ঘোষণা দেয় কর্তৃপক্ষ। সাধারণত যশোর ছাড়াও আপনার মাগুরা, ফরিদপুর, তারপর কুষ্টিয়া, মেহেরপুর এসব এলাকার রোগী আসতেছে নিয়মিত। সকাল 8টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত বহির্বিভাগে সেবা প্রদান অব্যাহত থাকে। এর পরেও যখন কোনো রোগী তার কোনো সমস্যা নিয়ে আরদিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে আসেন, তাদেরকে অব্যাহতভাবে সেবা দেওয়ার জন্য আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট সর্বক্ষণ খোলা থাকে। মাত্র 100 টাকাতে প্রেগন্যান্সি প্রোফাইল করা হয়। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে আমরা দ্রুততম সময়ে যশোরে এই আরদিন সকিনা মেডিকেল কলেজে করোনারি কেয়ার ইউনিট চালু করব। দেশে স্বল্প ব্যয়ে আধুনিক ও বিশেষায়িত চিকিৎসা সেবা আরও সম্প্রসারণের লক্ষ্যের কথা জানান সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে মারধর করার প্রতিবাদে রেললাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। ফলে সকাল 6:30 থেকে রাজশাহী থেকে ঢাকা, খুলনা ও পার্বতীপুরগামী 4টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা জানান, ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসে টিকিট পরীক্ষক সুমন ও অ্যাটেন্ডেন্ট রাজু বিনা টিকিটে আসা যাত্রীদের কাছ থেকে ঘুষ নিচ্ছিলেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফোরকান আহমেদ প্রতিবাদ করলে তাকে সহ আরেক শিক্ষার্থীকে মারধর করা হয়। এই ঘটনার প্রতিবাদে রেললাইন অবরোধ করে শিক্ষার্থীরা। এদিকে ঘটনার সাথে জড়িত 2 কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে পশ্চিম অঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। বিবিসি জানিয়েছে, ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা বাহরাইন, জর্ডান ও সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ চলছে। তবে তেহরান জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে উভয় পক্ষ বার্তা আদান প্রদান অব্যাহত রেখেছে। আলোচনা সভা, শিশুদের আঁকা ছবির প্রদর্শনী সহ নানা আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক পেন এর 28 বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য পেনের প্রতিষ্ঠাতা ডক্টর নজরুল ইসলামকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন অনুষ্ঠানে আহ্বায়ক রানা ফেরদৌস, সংগঠনের বৈশ্বিক সমন্বয়ক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, সদস্য সচিব ইফজাল চৌধুরী। বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক গত 28 বছর ধরে পরিবেশ সুরক্ষায় কাজ করে যাচ্ছে। এবার খেলার খবর। বিশ্বকাপের ফাইনালে হেরে শিরোপা বঞ্চিত হলেও রাজকীয় সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা ফুটবল দল।
বৃষ্টি ও তীব্র ঠান্ডা উপেক্ষা করে হাজার হাজার ভক্ত বুয়েন্স আইরেস বিমানবন্দরের দলকে উষ্ণ অভ্যর্থনা জানায়। ফাইনালে স্পেনের আধিপত্য থাকলেও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচটি অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নিয়েছিল আর্জেন্টিনা। তবে 106 মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা জিতে নেয় স্পেন। এদিকে ম্যাচ শেষের পর লিয়ান্দ্রো পারেদেস সহ একাধিক খেলোয়াড় প্রতিপক্ষের উপর চড়াও হলে মাঠে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ফলে বড় ধরনের শাস্তি বা জরিমানার মুখে পড়তে পারে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। শেষ করা আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। 31 দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে জানালেন প্রধানমন্ত্রী। স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও শরিকদের পাশে চায় বিএনপি। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর আজ, সুষ্ঠু বিচার চায় ভুক্তভোগী পরিবার। চব্বিশে এদিনে সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল হলেও 4 দফা দাবিতে অনড় থাকেন সমন্বয়করা। আন্দোলন মোড় নেয় সরকার পতনের 1 দফায়। দিনের বোঝা নিয়ে অর্থনৈতিক সমৃদ্ধির পথে যাত্রা করেছে বাংলাদেশ, বললেন চিফ হুইপ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে সরকার। এবং এবারের আয়োজন বদলে দিয়েছে বিশ্বকাপ ফুটবল বাণিজ্য। মাঠে প্রযুক্তির বিতর্ক আর রেফারিং নিয়ে ক্ষোভের মাঝেও ফিফার ঝুলিতে রেকর্ড পরিমাণ রাজস্ব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।